সিনেমাটা শুরু হয় এক বুড়ো লোকের ট্যাটুর দোকান দিয়ে। সে এক গ্যাংস্টারের হয়ে কাজ করত। তখন এক লোক একটা খাম এনে দিল, যেটা কালো বালিতে ভর্তি ছিল। গ্যাংস্টাররা ব্যাপারটা ঠিক বুঝতে পারছিল না, কিন্তু বুড়ো লোকটা একদম থমকে গেল। সে বলল, এই কালো বালি হচ্ছে এক ধরনের সংকেত, যেটা জানায় পৃথিবীতে ভয়ঙ্কর নিনজারও খিরে আসছে। সে অনেক বছর ধরে এই নিনজাদের মোকাবিলা করে আসছে আর জানে এরা কতটা মারাত্মক। গুন্ডারা তাকে ভয় পাওয়া কাপুরুষ বললে সে নিজের বুকে এক বিশাল দাগ দেখায়, যেটা নিনজাদের আক্রমণে হয়েছে। সে জন্ম থেকে ডান দিকে হৃদয় নিয়ে জন্মেছিল, আর এটাই ছিল তার বেঁচে থাকার একমাত্র কারণ। সবাই অবাক হয়ে যায়, আর ঠিক তখনই হঠাৎ করে একজনের মাথা কাটা পড়ে আর রক্ত ছিটকে চারদিকে ছড়িয়ে পড়ে। তারপর ছাদ থেকে একটা দড়ি নেমে আসে, আরেকজন গ্যাংস্টারকে ধরে তুলে নিয়ে যায়। তাকে যখন ছুঁড়ে ফেলে যায়, তখন তার ভেতরের নাড়িভুঁড়ি মেঝেতে পড়ে যায়। নিনজারা অন্ধকারে লুকিয়েছিল আর একসাথে মানুষদের কেটে টুকরো টুকরো করে ফেলতে শুরু করে, ফলে পুরো ঘর রক্তে ভেসে যায়। সবাই মারা যাওয়ার পর দেখা যায় ঘরের অন্ধকার কোণা থেকে নিনজারা বের হয়ে আসে। এরপর সিনেমা আমাদের নিয়ে যায় জাপানের ওজুনু বংশে। এই বংশের নেতৃত্বে আছে লর্ড ওজুনু, একজন বর্বর মানুষ যে নিনজাদের চূড়ান্ত খুনি বানানোর জন্য অমানবিক ট্রেনিং করায়। এই বংশটার নাম দুনিয়ার বড় বড় নেতাদের কাছেও পরিচিত। যে কেউ ওদের 100 পাউন্ড সোনা দিলে তারা খুনিদের ভাড়া করে যে কাউকে হত্যা করাতে পারে। এই বংশটা 100 বছরেরও বেশি সময় ধরে গোপনে কাজ করছে, আর রাশিয়ার প্রেসিডেন্ট থেকে শুরু করে জাপানের প্রধানমন্ত্রী অনেক বিখ্যাত লোকদের মৃত্যুর পেছনে ওদের হাত আছে। একদিন এক সেশনে লর্ড ওজুনু রাইজো নামে এক নতুন ছেলের পরিচয় করিয়ে দেন। রাইজোকে তার বাবা মা ফেলে পেয়েছিল, আর তখন লর্ড ওজুনু তাকে বংশে নিয়ে আসে। কেউ একজন বলেছিল, লর্ড ওজুনুর মরে গেলে সেই হবে পরবর্তী নেতা। সে কারণে রাইজোর উপর আরও কঠিন ট্রেনিং শুরু হয়। মাত্র 10 বছর বয়সেই রাইজোর শরীর দাগে ভর্তি ছিল, কারণ সে যখনই ভুল করত তখনই তাকে শাস্তি দেওয়া হতো। একজন নিনজার সবচেয়ে দরকারি গুণ হল নিঃশব্দে চলাফেরা করা। রাইজোকে কাঠের একটা ভঙ্গুর মেঝেতে হাঁটানো হতো, আর একটু শব্দ হলেই তার পায়ে ব্লেড ফেলে কেটে দিত। রাত হলে ব্যথার কারণে সে ঘুমোতে পারত না। ঠিক তখনই তার জীবনে প্রথম কেউ একটু দয়া দেখায়। এক মেয়ে তার পায়ে ওষুধ লাগিয়ে দেয়। মেয়েটার নাম ছিল কিরিকো, ওর সাথেই প্রশিক্ষণ নিত। ওদের শেখানো হতো কখনো আবেগ দেখানো যাবে না, কিন্তু কিরিকো ছিল আলাদা। সে এই বংশের সহিংসতা আর হত্যাকে মেনে নিতে পারত না। সময়ের সাথে সাথে রাইজো আর কিরিকো বড় হতে থাকে, যদিও খুব কম কথা বলতো তারা। রাইজো হয়ে ওঠে সবচেয়ে সেরা নিনজা আর ওজুনুর গর্ব। কিন্তু একবার যখন সে সিনিয়র তাকেশির সাথে লড়াই করে, তখন তাকেশি একদম বাজে উপায়ে জিতে যায়। মাস্টার সেটা মেনে নিয়ে উল্টা রাইজোকেই দোষারোপ করে। শাস্তি হিসেবে সে রাইজোকে তার আঙুল ঠেলার মার দেয়, যাতে রাইজো যন্ত্রণায় ছটফট করতে থাকে। শেষ পরীক্ষায় রাইজো এত ভালো করেছিল যে লর্ড ওজুনু অবাক হয়ে যায়। ওই পরীক্ষার পর রাইজো খুব গর্ব অনুভব করত। অল্প সময়ই রাইজো বংশের সেরা যোদ্ধা হয়ে ওঠে। সে চোখ আর হাত বাঁধা এক প্রতিপক্ষকেও হারিয়ে দেয়। কিরিকো ওর জন্য গর্বিত ছিল, কিন্তু ওজুনুর এই নৃশংস জীবনধারায় সে হতাশ ছিল। ও প্রায়ই বংশের নিয়ম ভেঙে দিত, আর তখন রাইজো ওকে সাবধান করত। সে বলতো, যদি কর্তা জানতে পারে তাহলে সে তোমার হৃদয় উপড়ে ফেলবে। কিন্তু কিরিকো হেসে বলেছিল, তোমার হৃদয় তো আমার, কর্তা কিছুই করতে পারবে না। একদিন প্রশিক্ষণের সময় কিরিকোকে বলা হয়েছিল প্রতিপক্ষকে ছুরি মারতে। সে যখন সেটা করতে পারেনি, তখন লর্ড ওজুনু তার মুখে কোপ মেরে তাকে অন্ধকূপে ফেলে দেয়। রাইজো লুকিয়ে গিয়ে ওকে পানি খেতে দেয়। কিছুদিন পর বৃষ্টি ভেজা রাতে কিরিকো দেয়াল বেয়ে পালানোর চেষ্টা করে, আর রাইজোকেও বলে তার সাথে পালাতে। কিন্তু রাইজো রাজি হয় না। সে বংশের প্রতি অনুগত থাকতে চায়, কারণ এটা ছাড়া সে আর কিছুই জানে না। শেষে কিরিকো ধরা পড়ে যায়। তাকে সে সবার সামনে ওর হৃদয়ে ছুরি মেরে তাকে মেরে ফেলে। রাইজোর মন ভেঙে যায় সেদিন, কিন্তু তারপরেও সে বংশের অনুগত থেকে যায়। এরপর কাহিনী কয়েক বছর পরের বার্লিনে ইউরোপোল সদর দপ্তরে চলে যায়। ফরেন্সিক রিসার্চার মিকা এই গোপন বংশের অস্তিত্বের প্রমাণ খুঁজে পায়। সে জানত না যে এসব তথ্য কতটা বিপজ্জনক, তাই সে ব্যাপারটা তার সিনিয়র মাসলোকে জানায়। মাসলো শুরুতে বিশ্বাসই করতে চায়নি যে এরকম কোনো নিনজা গোষ্ঠী থাকতে পারে যেটা শুধু ধনীদের জন্য কাজ করে। কিন্তু মিকা তাকে রিপোর্টগুলো দেখায়, যেগুলো প্রমাণ করে যে অনেক বড় নেতাদের কাছ থেকে টাকা এসেছে, আর অনেক বিখ্যাত মানুষ আসলে এই বংশের হাতে খুন হয়েছে। তখন মাসলো আগ্রহী হয়ে ওঠে, বিষয়টা গভীরভাবে খোঁজ নেওয়ার সিদ্ধান্ত নেয়। তারা খোঁজ পায় এক কেজিবি এজেন্ট অ্যালেক্সিয়ের, যিনি বহু আগে এমন রিপোর্ট বানিয়েছিলেন। কিন্তু তার কাজ যখন গুরুত্ব পেতে শুরু করে, তখনই তাকে পাগল বলে চাকরি থেকে সরানো হয়, পরে তাকে খুনও করা হয়। এই সময় আমরা দেখতে পাই রাইজো, যে এখন বার্লিনে থাকে, একটা পুরনো অ্যাপার্টমেন্টে লুকিয়ে আছে বিশেষ একটা মিশনের জন্য। সে প্রতিদিন সকালে খালি পায়ে পেরেকের ওপর দাঁড়িয়ে প্রশিক্ষণ করে, যেমনটা তার মাস্টার তাকে শিখিয়েছিল।
একদিন সে লন্ড্রির দোকানে গিয়ে এক মহিলার সাথে দেখা করে, যাকে সে চিনত, কিন্তু সে সঙ্গে সঙ্গে বুঝে যায় যে এই মেয়েটা আসলে একজন নিনজা। তারা দুজনেই একে অপরের ওপর হামলা করে আর তীব্র লড়াই শুরু হয়। কিছুক্ষণ পর দেখা যায় ওয়াশিং মেশিন থেকে রক্ত ঝরছে আর মেয়েটার দেহটা তার ভিতরে ঘুরে যাচ্ছে। এইদিকে মিকা ঘটনাটা নিয়ে তদন্ত করতে থাকে আর সেই পুরনো নিহত এজেন্টের স্ত্রীর সাথে দেখা করে, যে একসময় রিপোর্ট করেছিল। সেই মহিলা বলে তার স্বামী এক সাহসী মানুষ ছিল, কিন্তু ওই কেলেঙ্কারির পর হঠাৎ করে সে একদম বদলে যায়। সে এত ভয়ে ছিল যে প্রতিটা দরজা আর জানালায় 2টা করে তালা লাগিয়ে রাখত, আর ভারীর প্রতিটা কোণ আলোকিত করে রাখত, যাতে ছায়া না থাকে আর নিনজা লুকাতে না পারে। কিন্তু এক রাতে হঠাৎ সব আলো নিভে যায় আর তারপরই তাকে মেরে ফেলা হয়। পরের দিন মিকার অফিসে এক উচ্চপদস্থ অধিকারী মূল্যায়নের জন্য আসে। আসলে সে মিকার উপর নজর রাখতে এসেছিল, কারণ মিকা এমন কিছু বিষয় নিয়ে বেশি আগ্রহী হয়ে উঠছিল যেগুলো তার জানার কথা না। সেই রাতে মিকা খুব সাবধানে বাড়ি ফিরল, কিন্তু দেখে পুরো এলাকায় কারেন্ট নাই। তাও সে অন্ধকার অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে। হঠাৎ করেই এক নিনজা ওর উপর ঝাঁপায়, কিন্তু বিস্ময়ের ব্যাপার হলো আর একটা নিনজা এসে তাকে বাঁচিয়ে ফেলে, খুনিদের মেরে ফেলে। সে আর কেউ না, সেই রাইজো। এরপর আবার একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। রাইজো তখন তার প্রথম খুনের মিশনে ছিল। কাজ শেষ করে সে ছাদে উঠে গিয়েছিল বাকি সবার সাথে দেখা করতে। লর্ড অজুনু তখন তাকে বলে সে ওর উপর গর্বিত। রাইজোকে ডেকে নেয় কাছে, কিন্তু হঠাৎ রাইজো ব্লেড দিয়ে অজুনুর মুখ আর এক চোখে কোপ মারে। এই কারণে বাকি নিনজারা তাকে আক্রমণ করে আর তাকে দালান থেকে নিচে ফেলে দেয়। সে পানিতে পড়ে কোনোমতে বেঁচে যায়। তারপর সুস্থ হতেই সে অজুনু বংশের বিরুদ্ধে কাজ শুরু করে দেয়। অজুনুর যেসব খুনের চেষ্টা ছিল সব কিছুতে বাধা দিতে থাকে। এভাবেই সে মিকার জীবনটাও একবার বাঁচায়। তারা গাড়ি চালিয়ে একটা হোটেলে যায়, কাপড় পাল্টায়, কারণ নিনজারা এক ধরনের গন্ধ ট্র্যাক করে লোক খুঁজে বের করতে পারে। মিকা তখন মাসলোকে ফোন দিয়ে বলে রাইজো ওর সঙ্গে আছে, কিন্তু তাকে আদেশ দেওয়া ছিল দেখা মাত্র রাইজোকে ধরতে হবে। মাসলো জানত রাইজো আসল শত্রু না, কিন্তু নিজের চাকরি বাঁচাতে সেই আদেশ মানতেই হতো। তাই যখন ওরা 3জন বসে পরবর্তী পরিকল্পনা করছিল, হঠাৎ করেই পুলিশ এসে রাইজোকে ঘিরে ধরে, তাকে গ্রেফতার করে। তাকে এক গোপন জায়গায় নিয়ে যাওয়া হয় আর একটা তালাবদ্ধ কক্ষে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। মিকা জানতে পারে মাসলো শুধু ওপরের আদেশ মেনেই এটা করেছে, কিন্তু সে রাইজোকে ছেড়ে দিতে চায় না, কারণ মনে করে রাইজো কারাগারেই নিরাপদ। সেই রাতে মিকা গিয়ে রাইজোকে পানি খাওয়ায়। রাইজো তখন তাকে সাবধান করে দেয় খুনি যে কোনো সময় চলে আসতে পারে। মিকা মাসলোকে জানাতে চায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আলো নিভে যায় আর অনেকগুলো নিনজা ছায়া থেকে বেরিয়ে আসে। যদিও ওখানে খুব উন্নত নিরাপত্তা ছিল, রাইজো নিজের শিকল নিজের হাতেই খুলে ফেলেছিল। এক আততায়ী ওকে মারার আগেই সে মুক্ত হয়ে যায়, নিনজাদের সাথে লড়াই করে আর মিকাকে বলে পালিয়ে যেতে, কারণ দুজনকে একসাথে সে বাঁচাতে পারবে না। অজুনো বংশে রাইজো ছিল সবচেয়ে ভালো ছাত্র, কিন্তু এতগুলো নিনজার সাথে একা লড়াই করাও ওর জন্য কঠিন হয়ে পড়ে। অবশেষে সে আর তাকেশি রাস্তায় মুখোমুখি হয়। তাকেশি তরবারি বের করে তাকে মারতে যায়, কিন্তু ঠিক তখন মিকা গাড়ি দিয়ে তাকেশিকে ধাক্কা মারে। তারপর সে রাইজোকে হোটেলে নিয়ে যায়। রাইজো গুরুতর আহত হলেও ডাক্তার ডাকার কথা শুনতেই চায় না। মিকা তার পাশে বসে সাহায্য না করতে পারার জন্য দুঃখ করে আর জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ দেয়। এরপর রাইজো একটা ট্র্যাকিং ডিভাইস দিয়ে মাসলোকে তাদের অবস্থান জানিয়ে দেয়, কিন্তু পুলিশ আসার আগেই আততায়ীরা হুট করে হাজির হয় আর রাইজোকে অপহরণ করে নিয়ে যায়। পুলিশ হোটেলে আসে, দেখে মিকা একা বসে আছে। সে বলে রাইজোকে তুলে নিয়ে গেছে। মাত্র 10 মিনিট পর রাইজোকে বংশের ঘাঁটিতে নিয়ে যাওয়া হয় আর লর্ড অজুনুর সামনে দাঁড় করানো হয়। বৃদ্ধ লোকটা বলে এবার শেষ সুযোগ, ক্ষমা চেয়ে নাও। কিন্তু রাইজো রাজি হয় না, বরং রেগে যায়, কারণ এক সময় সে অজুনুকে বিশ্বাস করত আর ভাবত যে সেই হবে পরের নেতা। অজুনু তাকে সেই একই জায়গায় দাঁড় করায় যেখানে একদিন কিরিকোকে মারা হয়েছিল। আঙুর ঠেলে রাইজোকে 3 বার মারে। অনেকেই এই আঘাতে মারা যেত, কিন্তু রাইজো শুধু রক্ত বমি করল আর সাথেই ট্র্যাকিং ডিভাইসটাও বের করে দিল। নিনজারা কিছু বুঝে ওঠার আগেই মিকা পুরো পুলিশ ফোর্স নিয়ে হানা দেয়। বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। নিনজারা যারা অন্ধকারে লুকিয়ে থাকত তারা একে একে মারা যেতে থাকে।
যুদ্ধের মাঝে রাইজো মুখোমুখি হয় তাকেশি আর তার সঙ্গীদের। লড়াইটা অসম হলেও সে একে একে সবাইকে মেরে ফেলে আর তাকেশির আক্রমণের জন্য অপেক্ষা করে। দুজনে প্রাণপণ লড়াই করে আর শেষ পর্যন্ত রাইজো জিতে যায়। এবার তার শেষ যুদ্ধ তার পুরনো বুড়ো ওজুনুর সাথে। সে ঘরে গিয়ে দেখে ওজুনু চুপচাপ বসে আছে আর বাইরে লোকজন মরছে। হঠাৎই ওজুনু বাতাসে মিলিয়ে গিয়ে রাইজোর পেছনে ছায়া থেকে বেরিয়ে আসে আর একটা জোরালো আঘাতে রাইজোকে উড়িয়ে অন্য ঘরে পাঠিয়ে দেয়। দুজনে তরবারি বের করে, শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ। ওজুনু আবার বলে, ক্ষমা চাইলে আমি ছেড়ে দেব, এমনকি বলে আমি তোমার বাবা। রাইজো বলে, আমি কারো ছেলে না, তোমাকে মেরে ফেললেই আমি মুক্ত হব। এই কথা বলেই দুজন একে অপরের দিকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ওজুনু আবার ছায়ায় মিলিয়ে যায়। তখনই মিকা এসে রাইজোকে সাহায্য করতে চায়, কিন্তু ওজুনু ছায়া থেকে বেরিয়ে এসে মিকাকে তরবারি দিয়ে কোপ মারে। যুদ্ধটা তখনও ওজুনুর দিকেই যাচ্ছিল, কিন্তু রাইজো তখন ঠিক ওর শেখা সেই আঙুর ঠেলার কৌশলটা ব্যবহার করে ছায়ায় থাকা ওজুনুকে একটার পর একটা কোপ মারে। শেষে সে ওজুনুর কাঁধে তরবারি ঠুকিয়ে তাকে মেরে ফেলে। সব শেষ হলে রাইজো মিকাকে বাইরে নিয়ে আসে। প্যারামেডিকরা এসে মিকার চিকিৎসা শুরু করে। দেখা যায় মিকারও হৃৎপিণ্ড ডান পাশে, মানে সে বেঁচে যাবে। শেষ দৃশ্যে রাইজো একাডেমির দেয়াল বেয়ে ওপরে ওঠে, যেটা কিরিকো একসময় করতে চেয়েছিল। এখানেই সিনেমা শেষ হয়। সিনেমাটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর কমেন্টে জানাতে ভুলো না তুমি কোন ধরনের মুভি রিভিউ চাও।